আমার খালাকে আমি একেবারেই পছন্দ করি না। একটা পারিবারিক অনুষ্ঠানে তাকে এগিয়ে আসতে দেখলাম। এসেই বলল, আরে তোর বাচ্চাটা তো বড় হয়ে গেছে, তো দ্বিতীয় বাচ্চা নিচ্ছিস না কেন? বয়স তো আর বসে থাকবে না। খালা যেন খুবই চিন্তিত এমন সুরে কথা বললেন। চোখে চোখ রেখে বিনয়ের স্বরে বললাম, আপনি ঠিকই বলেছেন খালা, আসলেই বয়স চলে যাচ্ছে, কিন্তু একটা বিষয় না খুব জানতে ইচ্ছে করছে। খালা খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করলো, কি বিষয়? আমি বললাম, ভাইয়া তো বিয়ে করেছে পুরো 8 বছর। আপনার বড় ছেলের কথা বলছি আর কি। সে আমার চেয়ে 6 বছরের বড়, আর ক্লাসমেটকে বিয়ে করেছে। তো এখন পর্যন্ত আপনি দাদি ডাক শুনলেন না কেন? ওদের বয়স কি থেমে আছে? খালা থমকে গেলেন, মুখটা শুকিয়ে গেল। বললেন, ওদিকে আমাকে কে যেন ডাকছে, বলে খালা যেন পালিয়ে বাঁচলেন। আমি বেয়াদব, কারণ আমি আমার একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে অন্য কাউকে ঘাটতে দেব না। মার্কেট থেকে ফেরার পথে প্রতিবেশী এক ভাবির সাথে দেখা হলো। তিনি এমন ভাবে দৌড়ে এলেন যেন আমি ওনার বিশেষ কেউ। উনি এসেই আমার হাত ধরলেন, বললেন, তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, বেশ ফর্সা সুন্দর চাঁদপানা চেহারা তোমার। তা তোমার বাপ মা কি দেখে এমন একটা কালো রোগা ছেলের সাথে তোমার বিয়ে দিল? তোমার সাথে কি যায় এই ছেলে? মানায় নাকি? জানি না আজকালকার বাপ মায়ের যে কি হয়েছে। আমার রক্ত যেন চড়ে গেল। আমি আমার বাবা মাকে ভালোবাসি, তাদের বিরুদ্ধে কোনো কটু কথা আমি শুনবো না। আর এতগুলো দিন যার সাথে সংসার করছি, যার ভালোবাসা যত্ন ব্যক্তিত্বে আমি সহ সবাই মুগ্ধ, তাকে শুধু চেহারা দিয়ে জাজ করা আমি নিতে পারলাম না। আমি ভাবিকে থামালাম, বললাম, ভাবি 1 মিনিট, আপনার কন্যা তো মাশাআল্লাহ মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, বেশ পর্দাশীল পরহেজগার, আমরা সবাই জানি। ভাবি বেশ গর্বের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ সে তো বটেই। তখন আমি বললাম, একজন ঘুষখোর বয়সে দ্বিগুণ ব্যক্তির প্রথম সংসার নিজেদের দায়িত্বে ভেঙে আপনার মেয়েকে তার বউ হিসেবে পাঠালেন। আপনার এত পরহেজগার মেয়ের সাথে কি এই হাফ প্যান্ট পরা ভুড়িওয়ালা দ্বিতীয় পক্ষের লোকটা কোনোভাবে যায়? আপনার মানানোর সংজ্ঞায় কি আপনার মেয়ের জামাইটা পরে? ভাবি যেন আকাশ থেকে পড়লেন, ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। ছি ছি ছি, কি বলছো এসব আমার জামাইয়ের নামে? আমি বললাম, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি ভাবি, আপনি কি বলছেন এসব? আমার স্বামী আমার চোখে পৃথিবীর সেরা মানুষ, আর আপনার জামাইয়ের মতো অত ভালো মানুষ আমার লাগবে না। পরের স্বামীর গায়ের রং নিয়ে কথা বলার আগে নিজের জামাইয়ের চেহারাটা দেখুন, ঠিক আছে ভাবি? হ্যাঁ আমি বেয়াদব, আমার স্বামীকে অপমান করার স্পর্ধা কাউকে দেব না, মুখের উপর জবাব দিয়ে দিব। আম্মুর চাচাতো বোন সবার সামনে এসে নাটকীয় স্বরে আমাকে বলল, এই শুনলাম সেদিন স্বামীর সাথে বেশ জোরে কথা বললি, ছি ছি ছি, এখনো রাগ কন্ট্রোল করতে শিখিসনি? আমি তার চোখের দিকে স্থিরভাবে তাকালাম, কণ্ঠস্বর শান্ত রেখে বললাম, জোরে কথা বলেছি, ঝগড়াঝাটি করিনি। স্বামী ভুল করলে তা ধরিয়ে দিতে হয়, আর আড়ি পেতে সেসব শোনা উচিত না। শুনে ফেললেও এভাবে এসে বলা তো একদমই ঠিক না। সে বলল, আমি তো তোর ভালো চাই বলেই বলছি, বাপ মা ঠিকঠাক শিক্ষা দিলে আজ উঁচু গলায় কথা বলতি না। সবাই আমার দিকে তাকিয়ে আছে। উনি চলে যাচ্ছিলেন, আমি থামালাম। সবার সামনে গলা যথেষ্ট উঁচু করেই বললাম, আমি গিয়েছিলাম আপনার ফাঁসিতে ঝোলা মেয়ের লাশ দেখতে, মনে আছে? স্বামীর সাথে ছোট একটা ঝগড়া করে রাগ কন্ট্রোল করতে না পেরে সে গলায় দড়ি দিয়েছিল। তাকে রাগ কন্ট্রোল করতে শেখানো আপনার আগে উচিত ছিল। আমি বেয়াদব, কিন্তু আমি সম্মানের সাথে বেঁচে আছি। এই সম্মান কেউ নষ্ট করতে চাইলে আমি তার পূর্বজন্মের কথাও তুলে নিয়ে আসবো। দুপুরের খাবার শেষে স্বামী সরাসরি আমাকে প্রশ্ন করলো, তোমার টোটাল স্যালারি কত? কত টাকা বাপ মাকে দাও? আমি এক মুহূর্ত চিন্তা করলাম না। আমি বললাম, তুমি যেদিন তোমার স্যালারি সঠিক বর্ণনা আমাকে দেবে, কত ইনকাম ট্যাক্স দাও, কোথায় কত ইনভেস্ট করো, কত আয় ব্যয় তোমার খরচ, সবকিছু খোলাখুলি বলবে, সেদিন আমি অবশ্যই তোমাকে আমারটা বলবো। এতে কোনো সমস্যা নেই। আমি তোমার ঘরের বউ, তোমার জানার অধিকার আছে, কিন্তু তার আগে স্বচ্ছতা দুদিক থেকেই আসুক। স্বামী গম্ভীর হয়ে গেল, তার মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। হ্যাঁ আমি বেয়াদব, পরিবারের আর্থিক বিষয় শুধু এক পক্ষের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আমার ব্যক্তিগত জীবনটা সম্পূর্ণই আমার, সেই জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। হোক সে আমার খালা, হোক সে আমার ভাবি, কিংবা আমার স্বামী, বা যে কেউ। ইট মারলে পাটকেল খেতেই হবে। কারো মন রক্ষা করার দায়িত্ব আমি নিয়ে বসে নেই। আমাকে ব্যক্তিগত আক্রমণ করলে আমিও করব। কুকুরের কাজ কুকুর করেছে, এই মতবাদে আমি বিশ্বাসী নই। আমি ছোট্ট একটা লাইনে বিশ্বাসী, আর আমার জীবন সেই লাইনেই চলবে। যেমন কুকুর তেমন মগুর। সুন্দর এই গল্পটা লিখেছে সুবর্ণা শারমিন নিশি।